কিছু সময় আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের প্রেস ব্রিফিংটা দেখলাম, যদিও ওইটা আরও বেশ কিছু সময় আগেই অনুষ্ঠিত হয়েছিল। তো আমি যেখানে দেখছিলাম বিয়ানিম্যান স্পোর্টস, ওইখানে তাদের ইউটিউব চ্যানেলে সেটা দেখছিলাম এবং এই সংক্রান্ত একটা লেখাও পড়ছিলাম। তো হ্যান্সি ফ্লিক তিনি সব কিছু নিয়ে কথা বলছেন, বর্তমানে বার্সার টিমের অবস্থা কিংবা টিম স্পেসিফিক প্লেয়ার্স, তাছাড়া ওনার কিছু স্টার্টটা মানে নিউক্যাসলের এগেনস্টে তিনি যেইভাবে স্টার্ট করতে চান, খুবই ইন্টেন্সিটি নিয়ে খুবই স্ট্রংলি স্টার্ট করতে চান, এই ধরনের ইঙ্গিত কিংবা এই ধরনের কথা তিনি বলছেন। তাছাড়া রাশফোর্ডকে নিয়েও কথা হয়েছে, ওইখানে তিনটা প্লেয়ার অনুপস্থিত আছে, তিনি সেটাও নিজে থেকেই পরিষ্কার করে দিয়েছেন, ক্লিয়ারলি বলছেন, যদিও আমরা স্কোয়াডে সেটা দেখি নাই। লামিনী আমাল, বালদে এবং পাবলো গোবি, এই তিনটা প্লেয়ার স্কোয়াডে নাই একদম। দেখার মধ্যে থেকেই যে তিনটা যদি ফিট থাকতো তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এই তিনজন স্কোয়াডে ইনক্লুড হওয়ার সম্ভাবনা থাকতো। তো তারা তিনজন নাই, তো তিনজনকে নিয়েই তিনি কথা বলছেন। আর তো রাশফোর্ডকে নিয়ে কথা ছিল, অন্যান্য কথা ছিল। তো তিনি নিউক্যাসলের এগেনস্টে খেলবেন, বার্সা খেলবে, নিউক্যাসলকে তিনি কিভাবে দেখতেছেন না দেখতেছেন ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়েও তিনি কথা বলছেন। নিউক্যাসল একটা ডাইনামিক টিম, এই ধরনের কথাও হ্যান্সি ফ্লিকের কাছ থেকে শোনা গেছে। তো তাদের এগেনস্টে খেলাটা যে তিনি খুবই সহজভাবে নিচ্ছেন সেইটা তিনি মনে করছেন না, তবে দলের উপরে ভরসা আছে। তো আমি আমার কথা যেই ভিডিওতে গতকালকের একটা গত পরশু আমি একটা ভিডিও রেডি করছিলাম, ওইটা আমি আপলোড করে দিছি। ওইখানে আমি বার্সা যে নিউক্যাসলের এগেনস্টে প্রথম ম্যাচটা খেলতে যাইতেছে সেই সংক্রান্ত কথা বলছিলাম। তো ওইখানে আমার ওই ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলছি যে নিউক্যাসলকে আমি কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসাবে দেখতেছি না। মাঠে নামার পরে তো কোনো টিমই আর সহজ থাকে না, তখন 11 ভার্সেস 11 হয়ে যায়, সেটা আমি সবসময় বলি কিংবা আমার এইটা মানে আমার কথায় থাকে। তবে নিউক্যাসলকে আমি কোনোভাবে মানে আউটসাইডে মানে আউট অফ দ্য পিচ তাও সহজ মনে করতেছি না। আর হ্যান্সি ফ্লিকের কথা শুনে আরও একটু সিরিয়াসনেস বেড়ে গেছে আমার। তাছাড়া হ্যান্সি ফ্লিককেও যথেষ্ট পরিমাণ সিরিয়াস মনে হয়েছে। নিউক্যাসলের এগেনস্টে খেলা, তার উপরে নিউক্যাসলের মানে নিউক্যাসলের মাঠে খেলা। তো স্টার্টিং ম্যাচ অফ দ্য ইউসিএল সিজন, নিউ সিজন, এই ম্যাচটাতে বার্সার অনেক কিছুই ফুটে উঠবে। তার উপরে এওয়ে ম্যাচ, বার্সা কোন স্টাইলে খেলবে কিংবা নিউক্যাসলকে কীভাবে টক্কর দিতে চাইবে সেইটা একটা বিষয়। আর নিউক্যাসলের মাঠে খেলা, তাদের পরিবেশে খেলা, তারা ওইখানে সব সময় খেলতেছে, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অন্যান্য যতগুলা মানে কম্পিটিশন আছে তারাও এখানে সব সময় খেলতেছে। তাদের মাঠ, তাদের ঘাস, তাদের কর্নার, তাদের সব কিছু সম্পর্কে তাদের একদম পরিষ্কার ধারণা আছে। বার্সা গেছে নতুন, এই তো গতকালকেই গেল, মানে 30 আওয়ার্সই মানে ঠিকঠাক মতো পাইতেছে না বলে ধরা যায়। ওই সময়ের মধ্যে ওই পরিবেশটাকে আয়ত্ত করা কিংবা ওইটা জানা, তারপরেই পারফর্ম করা, এইটা একটু টাফ। এই জন্য এওয়ে ম্যাচের এটাই হচ্ছে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে এটা হচ্ছে হোম ম্যাচ যাদের, তাদের জন্য অ্যাডভান্টেজ। তবে একটু অনুপ্রেরণা কিংবা একটু স্বস্তি পাওয়া যায় যদি রিয়াল মাদ্রিদ এবং মার্সেই, অলিম্পিক মার্সেই তাদের যে ম্যাচটা হয়েছিল সান্তিয়াগো বার্নিবিউতে, আমরা ওই ম্যাচটা থেকে একটু হলেও স্বস্তি নিতে পারি। কিভাবে? আমরা দেখছি যে ওইখানে যারা ভিজিটর ছিল তারা যেইভাবে হোম হোম টিমের এগেনস্টে খেলছে, ওইটা রীতিমতো অবাক করার মতোই ছিল। তো ওইখানে যে মানে মাঠের খেলায় খুব বেশি পরিমাণ পার্থক্যের সৃষ্টি হয়েছে, সেইটা এখনও মনে করতেছি না, ম্যাচ দেখার সময়ও মনে হয় নাই, ম্যাচের ঠিক পরেও মনে হয় নাই। আমি আমার ভিডিওতে বলছিলাম যে রিয়াল মাদ্রিদ তারা অ্যাডভান্টেজ পাইছে, অ্যাডভান্টেজগুলো কিভাবে আসছে আমার পয়েন্ট ওইখানে আমি প্রেজেন্ট করছি। আপনারা যারা ওই ভিডিওটা দেখছেন সেটা সম্পর্কে মানে তাহলে আপনারা খুব ভালোভাবেই ধরতে পারবেন। তো ওই ম্যাচটাকে যদি এখন আবার এখানে নিয়ে আসি, তাহলে ওইটা বার্সার জন্য একটু মানে প্রাণ খুঁজে পাওয়ার মতো হবে। কারণ
অলিম্পিক মার্চেই তারা যদি সান্তিয়াগো বার্নাবিউতে এসে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 50-50 কিংবা একদম চুকে চুক রেখে পারফর্ম করতে পারে, তাহলে বার্সা একটা অ্যাওয়ে টিম হিসাবে, ভিজিটর হিসাবে তারাও নিউক্যাসলের এগেনস্টে খুবই দারুণ করতে পারবে বলে আমার ধারণা। তো বার্সা তো এমনিতেই ধারণ করতেছে, করবে, সেইটা একটা বিষয়, কিন্তু যেহেতু এটা নিউক্যাসলের মাঠে খেলতে হবে, সেই জন্য বলতেই হয় নিউক্যাসল এখানে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য হা করে বসে আছে, এবং তারা সেটা মানে যখনই পাবে তখনই লুফে নিবে। এইটা খুবই সাধারণ একটা বিষয়, আর আমরা এটা মানে দেখেই থাকি। তাদের ফ্যান্স থাকবে বেশি, তাদের তাদের জন্য চিয়ার্স করবে, তাদের জন্য মানে সব কিছুই তাদের ফেভারে অনেকটাই থাকবে। তবে মাঠের খেলার মধ্য দিয়ে, টেকনিক্যালিটির মধ্য দিয়ে, প্ল্যানিংয়ের মধ্য দিয়ে বার্সাকে ওইগুলা ওভারকাম করতে হবে, এবং পারবে বলে আমার ধারণা। এখানে আমরা মার্কোস রাশফোর্ডকে পাইতেছি, যে প্লেয়ারটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে তার ধারণা আছে। হ্যান্সি ফ্লিক তিনি অ্যাটমসফিয়ার নিয়ে অনেক কথা বলছেন, ওইখানে ওনার কথা ছিল। আম, তো আমি মনে করি যে এখানে মার্কোস রাশফোর্ড আছে, যে প্রিমিয়ার লিগে খেলছে, কিংবা নিউক্যাসলের এগেইনস্টেও তার খেলা আছে, মানে সে খেলার একটা অভিজ্ঞতা আছে, কিংবা মোট কথা যে পরিবেশটা আছে এটা সম্পর্কে তার ধারণা আছে। অতএব আমরা যদি মার্কোস রাশফোর্ডকে একটু স্ট্রংলি পাই, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো তাকে অন্যরকমভাবে দেখা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। আর তাছাড়া বার্সায় যে প্লেয়ারগুলো আছে সবাই ট্যালেন্টেড এবং ইয়াং টিম, এইটাও হ্যান্সি ফ্লিক অনেক বেশি পরিমাণ হাইলাইট করছেন। তিনি গত সিজনেও আমরা দেখছি যে প্রেস কনফারেন্সে তিনি এই কথাটাও বারবার সামনে নিয়ে আসতেন যে ইয়াং টিম, ইয়াং টিম। কিন্তু ইয়াং টিম, একটা কথা হচ্ছে যে মানে ইয়াং টিম বারবার বলে তো কোনো লাভ নেই। ইয়াং টিম হোক আর বুড়া টিম হোক, বা যে কোনো টিমই মানে ইয়াং টিম হোক আর ওল্ড টিম হোক, যেই হোক না কেন, দিন শেষে পয়েন্টগুলো ম্যাটার করে, দিন শেষে কে টাইটল জিতলো না জিতলো ওইটাই ম্যাটার করে। গত সিজনে বার্সা একদম চ্যাম্পিয়ন্স গত সিজনে বার্সা একদম চ্যাম্পিয়ন্স লিগের কাছে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগটা মানে নিজেদের করতে পারে নাই। তাহলে কি ইয়াং টিম হইলো নাকি অল টিম হইলো, ওইটা তো এত বেশি পরিমাণ সামনে আসার কোনো সুযোগই নাই। তো এই সিজনেও আমরা একটা জিনিস দেখতেছি যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, হ্যান্সি ফ্লিক তিনি একটা মানে এইটা যে ইয়াং টিম, সেইটার দিকে তিনি ইঙ্গিত করছেন কিংবা বলে দিছেন, আচ্ছা ঠিক আছে, সেইটা কিন্তু রেজাল্টটা ম্যাটার করবে। বার্সা কত দূর আগাইতে পারতেছে না পারতেছে, পয়েন্টগুলা কাবু করতে পারতেছে কিনা, ওইগুলা হবে গিয়ে সব থেকে বড় আলোচনার বিষয় সব কিছুর পরে, অর্থাৎ ম্যাচের পরে, মানে খেলার পরে। তো হ্যান্সি ফ্লিকের উপরে যথেষ্ট পরিমাণ ভরসা আছে, কোচিং প্যানেলরা যথেষ্ট পরিমাণ প্লেয়ারদের মানে প্লেয়ার ওরিয়েন্টেড, তাদেরকে যেই পরিমাণ মোটিভেট করার ট্রাই করে সেটা আমরা ডাগ আউটে খুব ভালোভাবেই দেখি। মার্ক বের্নাল গত প্লেয়ারটাকে আমরা দেখছিলাম বার্সা লাস্ট ম্যাচে যখন খেলছিল, ওই ম্যাচটাতে আমরা দেখছিলাম যে মার্ক বের্নাল প্লেয়ারটাকে প্রতিটা কোচ তারা কিভাবে মোটিভেট করতেছে কিংবা তাকে কিভাবে হাঁক করতেছে। সে একটা সময় পরে ফিরে আসছে এবং তার কাছ থেকে একটা অ্যাসিস্ট পাওয়া গেছিল। এই প্লেয়ারটা বার্সাকে কতটুকু পরিমাণ সার্ভ করতে পারবে, কি দিতে পারবে না পারবে সেটা সময় বলবে, কিন্তু তাকে যেইভাবে মোটিভেট করা হচ্ছে, তার দিকে সবাই যে মানে তাকে যেভাবে সাপোর্ট করা হচ্ছে, এইটা মানে খুবই একটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এবং এইটা আমি আমার ম্যাচ শেষ হওয়ার পরপরই যে ভিডিওটা আমি প্রোভাইড করছিলাম, আপলোড করছিলাম, ওইখানে আমি কথা বলছি, এখনও বলতেছি। কারণ এই বিষয়টা যে খুব বেশি পরিমাণ মানে সামনে আসে সেটা না, হয়তো আমরা ড্রেসিং রুমে আমরা ধরে নিতে পারি যে সেগুলা ঠিক আছে, কিংবা আড়ালে মানে ক্যামেরার আড়ালে, ভিডিওর আড়ালে মানে সেগুলা মানে হয়ে যায়, কিন্তু এইভাবে মানে একদম খোলাখুলি একদম ক্যামেরার সামনে খুব বেশি পরিমাণ যে আসে সেই মানে হয়তো আসে, কিন্তু আমি দেখি নাই। হয়তো এটা আমার হয়তো না দেখার একটা অদক্ষতা কিংবা মানে অপূর্ণতা হইতে পারে। তবে আমি দেখছি এই জন্য এটা মানে বলতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর সে হয়তো সামনের দিকে সময় পাইলে তার কাছ থেকে আমরা আরও ভালো সার্ভিস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো আজকের ম্যাচটাতে
নিউক্যাসলের এগেইনস্টে বার্সা রাফিনাকে কোন পজিশনে ব্যবহার করবে এই সংক্রান্ত প্রশ্ন ছিল এই যে প্রেস কনফারেন্সটা হ্যান্সি ফ্লিকের, ওইখানে তিনি বলছেন যে ওইখানে লামিন ইয়ামালের জায়গায় ব্যবহার করা যাবে কিনা। তো আহ, আমরা দেখতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তিনি পরিষ্কারভাবে কিছু বলেন নাই, কারণ স্টার্টিং সম্পর্কে যদি এখনই পরিষ্কারভাবে বলে দেওয়া হয় তাহলে তো আসলে অপোনেন্ট অনেকটাই অবগত হয়ে যাবে, অনেকটাই সময় পেয়ে যাবে যে আসলে স্টার্টিংয়ে কে আসতেছে না আসতেছে সেই সংক্রান্ত অ্যানালাইসিসের জন্য। তিনি একটু বুদ্ধিমত্তার সহিত সেই দিকে যান নাই, অবশ্য এরকম যাওয়াটা ঠিকও না। তো আমার কাছে মনে হয় যে আজকে রাফিনা স্টার্ট করবে, এবং রাফিনাকে হয়তো মানে রাইট সাইডটাতে হয়তো লামিন ইয়ামালের পজিশনে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর ফেরমিনকে অবশ্যই অবশ্যই আজকের ম্যাচটাতে স্টার্টিংয়ে দিতেই হবে, কারণ সে যেই পজিটিভিটির অবস্থা মানে পজিটিভিটির মধ্যে আছে, সেইটাকে কাজে লাগানো খুবই দরকার হবে। এবং তার যদি নার্ভ সে খুবই শক্তভাবে যদি সে ধরে রাখতে পারে আজকের ম্যাচটাতে, কোনোভাবেই যাতে সে এক্সাইটেড না হয়ে যায়, কিংবা ভুল হওয়ার যেই মানে অবস্থা, সেইটা যদি খুব বেশি পরিমাণ সৃষ্টি না হয়, তাহলে আজকের ম্যাচটা থেকে ফেরমিনকে আরও ভালোভাবে পাওয়া যাবে। কারণ গত ম্যাচটা থেকে সে যে যেই পরিমাণ মোটিভেট হয়েছে, যেই ধরনের তার মনোবল বৃদ্ধি পাইছে, ওইগুলাকে এই ম্যাচটাতে কাজে লাগানো খুবই দরকার হবে। আর এই লাগাতে হবে শুধু তাকেই, সেই শুধু পারবে এই মনোবলটাকে কাজে লাগাতে। এখানে সে দলগত অবস্থায় খেলতে হবে, ঠিক আছে, বলটা পাস করবে এবং রিটার্ন আসার জন্য সে রেডি থাকতে হবে। রিটার্ন আসলে ওইটাকে একদম যথাযথভাবে ক্যাচ করে যদি শ্যুট করা যায় সেটা তো ঠিক আছে, যদি আবার সেটা থ্রু করা যায় কিংবা ছেড়ে দেওয়া যায়, সেই দিকে যদি সে প্রপারলি 100% করতে পারে, আমার কাছে মনে হয় যে তার কাছ থেকে আজকে ভালো আউটকাম আসার সম্ভাবনা তৈরি হবে। লেভানডস্কি নাকি ফেরান তুরেস, কাকে স্টার্ট করানো হবে সেটা আমি জানি না, তবে ফেরান তুরেসকে নিয়ে স্পেসিফিক্যালি আজকে প্রেস কনফারেন্সে কথা হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে ফেরান তুরেসকে দিয়ে যে খুব বেশি পরিমাণ লাভ হইতেছে আমি সেটা মনে করতেছি না। এ তো মানে সহজ গোল মিস করে ফেলে, একদম গোলকিপার, শুধু গোলকিপার আসে তবুও ক্রসবারে শ্যুট করছে, সেটাও আমরা দেখছি। তো এইরকম হলে তো হবে না। আজকে যদি নিউক্যাসলের এগেইনস্টে এরকম সুযোগ পায় আর ওইটা যদি সে ক্রসবারে মারে, তার সামনে শুধু গোলকিপার, তাহলে তো আর হবে না। তাকে তো অ্যাটলিস্ট স্ট্রংলি তাকে মানে অন টার্গেট করতে হবে, এটা হবে গিয়ে অনেকটাই মানানসই। এখন ক্রসবারে মারছে একদম সামনে গোলকিপার আর কেউ নাই, সেটা কি কোনোভাবে মানানসই হয় না। তো সেটা আসলে যদি তাকে পাওয়া যায় তাহলে দেখতে হবে যে সে আসলে কি করে। অবশ্যই প্রত্যাশা থাকবে যে সে এই ধরনের ভুল করবে না, কারণ সে যেই ধরনের ভুল করতেছে সেইটা আসলে অনেকটাই ও অমান্যকর, কিংবা মানে মেনে না নেওয়ার মতো ওই রকম আর কি। আর এরিক গার্সিয়া গোলকিপার, সে খুব ভালো, মানে সরি, হুয়ান গার্সিয়া সে খুব বেশি পরিমাণ পজিটিভ অবস্থায় আছে। তাকে আমরা এই পজিটিভ অবস্থায় এই ম্যাচে দেখতে চাই। এরিক গার্সিয়া তো সে রেগুলারলি খেলতেছে, আমরা কখনো তাকে সেন্টার ব্যাকে দেখতেছি, কখনো সে আবার রাইট ব্যাকে খেলতেছে। তার যে পজিশন আমার কাছে মনে হয় যে বর্তমানে সেটার কোনো ঠিক নাই। হয়তো দেখা যাবে যে কখনো তাকে মিডেও খেলাইতে পারতেছে, খেলা লাগতেছে, এরকম আমরা দেখছিলাম, এরকম হয়েছে। তো পেদ্রি, মার্কাসাদো, অলমো অথবা ফ্র্যাঙ্কি ডি ইয়ং, এই যে প্লেয়ারগুলো আছে তাদের যে কোনো তিনজনকে মিডের মধ্যে দেখা খুবই দরকার হবে। আর সেটার জন্য অপেক্ষা করতে হবে মিডে কারা আসে। আমার কাছে মনে হয় যে পেদ্রি এবং কাসাদো এই দুইটা প্লেয়ার অবশ্যই থাকবে। আর যদি আমরা দেখি যে রাফিনহাকে স্টার্টিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, আবার ওইদিকে রাশফোর্ড আছে এবং সামনে ফেরান তুরেস, তখন তো তিনজন ফ্রন্ট লাইনে চলে গেল। আর ফেরমিনকে তখন ইউজ করতে হবে মিডে। তাহলে ফেরমিন যদি মিডে থাকে, পেদ্রি, ফেরমিন, কাসাদো এই তিনটাকে নামাতে হবে। সেক্ষেত্রে আবার অলমো এবং ফ্র্যাঙ্কি এই দুইটাকে বাদ দিতে হবে। আর যদি রাফিনাকে স্টার্ট করানো না হয়, সেক্ষেত্রে রাইট সাইডটাতে যে কোনো একজনকে ব্যবহার করে মিডে একজনকে নিয়ে আসা যাবে, এইরকম সাজানো সম্ভব। বালদে যেহেতু নাই, সেহেতু লেফট ব্যাকে তাকে পাওয়া যাবে না, ওইখানে আমরা জেরার্ড মার্টিনকে পাবো, ওই প্লেয়ারটা মানে খেলবে। আর রাইট সাইডে তো কুন্দে আছে, সিবিতে তো আমরা রোনাল্ডো আরাউজোকে পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করতেছি, আর কুবার্সি আছে। এই তো এইভাবে স্টার্টিংটা আসার সম্ভাবনা মানে তৈরি হবে। যদিও স্টার্টিং 11 নিয়ে
প্রেস কনফারেন্সে কোনোভাবে মানে কথা হয়নি। অবশ্য এটা কথা হওয়ার মতো কোনো একটা কম্পোনেন্ট সেটাও আমি মনে করতেছি না, কারণ এইটা নিয়ে কথা হইলে তো প্ল্যানিং আগেই রিভিল হওয়ার মতো হয়ে যায়। যখন স্টার্টিং 11 পাবলিশ হয় তখন অপোনেন্ট অনেক ধরনের চিন্তাভাবনা রেডি করে, কিংবা প্ল্যানিংয়ে পরিবর্তনও নিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে বার্সা, আচ্ছা মানে ধরি আমরা, দেখা গেল যে নিউক্যাসল ইউনাইটেড এমন একটা প্লেয়ারকে নিয়ে বার্সার আজকের জন্য প্ল্যানিং রেডি করছে, কিন্তু ও স্টার্টিংয়েই নাই, সেক্ষেত্রে তারা ওই প্ল্যানিংয়ের চেঞ্জিংয়ে যাইতে পারে। উদাহরণ হিসাবে যদি বলি, দেখা গেল যে তারা রাফিনাকে নিয়ে মানে তারা তাদের ব্লু প্রিন্ট, তারা রুট ম্যাপ সাজাইছে যে তারা এইভাবে এইভাবে এই প্লেয়ারটার এগেনস্টে খেলতে চায়, কিংবা এইভাবে এইভাবে এই প্লেয়ারটাকে তারা মানে বধ করতে চায়। সেক্ষেত্রে দেখা গেল যে রাফিনাই স্টার্টিংয়ে নাই, তো তারা তো তাদের ওই প্ল্যানিংটাকে বাদ দিতে হবে, কিংবা ওই প্ল্যানিংয়ে ডাইভার্সিটি গড়াতে হবে। তো এইরকম হইতেই পারে, তো আগে থেকে রিভিল করে দেওয়া কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত নয়। এই ধরনের আলোচনাও ছিল না। তো ম্যাচের জন্য অপেক্ষা করতেছি, ম্যাচে আসতে বাকি আছে রাত 1টায় খেলা। আশা করতেছি বার্সা তাদের পজিটিভিটির যথেষ্ট জানান দিবে। গত ম্যাচটা থেকে যেই ধরনের এনার্জি পাইছে ওইগুলা যাতে এই ম্যাচটাতে কিছুটা হলেও দিতে পারে। কিছুটা বলতে এই ম্যাচটাতে যাতে গত ম্যাচটা যে স্টাইলে খেলছে এই ম্যাচটা যদি ওই স্টাইলে খেলতে পারে, তাহলে দেখা যাবে যে মানে গোল বের করে নেওয়া কঠিন হচ্ছে না। সেক্ষেত্রে এমনও দেখা যাবে যে 2 থেকে 3টা প্লেয়ারও স্কোর পাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তো বার্সাতে আজকে কারা স্টার্ট করে, কিভাবে খেলে বার্সা, সেইটা দেখতে হবে। আর আমি যদি বলি, আমি অবশ্যই ফ্রন্ট লাইনে লেভানডস্কিকে স্টার্টিংয়ে দেখতে চাইবো। যদিও এইটা মানে এখন যদি মানে প্রশ্ন কেউ করেন যে কেন, তাহলে আমি বলবো যে ফেরান তুরেসকে দিয়ে বর্তমানে কোনোভাবেই মানে প্রত্যাশাটা ওইভাবে মানে পূরণ হইতেছে না, কিংবা ফেরান তুরেজের উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রাখতে পারতেছি না। তাকে এই বিগত 2-3টা ম্যাচে দেখে, কিংবা সে স্পেনের হয়েও লাস্ট ম্যাচটা খেলে আসছে, ওইখানেও তাকে যে খুব ভালোভাবে মানে পাওয়া গেছিল সেইটাও আমি মনে করতেছি না। তো ফেরান তুরেস বর্তমানে সে যেই অবস্থায় আছে এইটার থেকে উন্নতি দরকার। এই জন্য, আর তাছাড়া তো রবার্ট লেভানডস্কি গত ম্যাচে গোলও পাইছে, তো রবার্ট লেভানডস্কিকে দিয়ে স্টার্ট করানো তো মানে খারাপ কিছু না। তো আমি এই জন্যই মানে একদম ফ্রন্ট লাইনে রবার্ট লেভানডস্কিকে চাই। তবে দেখতে হবে যে শেষ পর্যন্ত কারা স্টার্ট করে, কিংবা ফ্রন্ট লাইনে কে স্টার্ট করতেছে একদম নাম্বার 9 পজিশনে। আমার প্রেফারেবল অবশ্যই রবার্ট লেভানডস্কি।